আমার মোবাইলে বিয়ে হয় একজন কুয়েত প্রবাসীর সাথে। কথা ছিল সে ৩ মাস পরে বাংলাদেশে এসে আনুষ্ঠানিকভাবে অনেক বড় করে অনুষ্ঠান করে আমাকে ঘরে তুলবে। তারপর থেকেই তার সাথে আমার মোবাইলের সংসার। সারাদিন মোবাইল ফোনে চ্যাট করে রাতের বেলা ভিডিও কলে কথা বলে খুব ভালো মতোই জমেছিল আমার সংসার। প্রথম আমার অনেক লজ্জা লাগতো, কিন্তু আস্তে আস্তে সেই মানুষটি আমার সব কিছু হয়ে যায়। কোথাও যাওয়ার আগে তাকে বলে যেতাম, সবসময় তাকে ছবি দেয়া লাগতো, কি করছি, কি পড়ছি, আরও কত শত বায়না। আমার খুব ভালো লাগতো তার এই বায়নাগুলো। শ্বশুরবাড়ির মানুষও মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতে আসতেন। আমার শাশুড়ি অনেক বয়স্ক, তিনি আমাকে দেখে একজোড়া হাতের বালা আরেক জোড়া কানের দুল উপহার দিয়েছিল। বেশ আদর করতো আমাকে, রেগুলার ফোনে খোঁজ খবর রাখতেন। আমার আম্মুকে আশেপাশের সবাই বলতো, তোমার মেয়ে অনেক ভাগ্যবতী, এত ভালো স্বামী আর এত ভালো শ্বশুরবাড়ি পেয়েছে। বিদেশে সেও দিন গুনতেছিল আর আমিও বাংলাদেশে বসে তার জন্য দিন গুনতেছিলাম। সে কত কিছু কিনতো আমার জন্য আর ছবি পাঠাতো। এই তো সেদিনও বিদেশি নাইটি কিনে কি যে হাসি তার, আমি তো লজ্জায় শেষ। কিন্তু এত সুখের মাঝেও যে নজর লাগবে কে জানতো। দেশে আসার কথা ছিল ৩ মাসের জন্য, হঠাৎ তার শরীরটা খারাপ হয়ে যায়। নর্মাল জ্বর ঠান্ডা এসব ভেবে নির্দিষ্ট যে ফ্লাইট ছিল ওইটা বাতিল করে, কারণ সে খুব বেশি অসুস্থ ছিল। আমরাও অনেক চিন্তায় ছিলাম যে কি হলো। আমাকে সে বুঝাতো, টেনশন করো না, এমনিতে জ্বর হয়েছে, ঠিক হয়ে যাবে। আমি মন খারাপ করে অনেক কান্নাকাটি করতেছিলাম, কারণ ওই দিনে তার দেশে আসার কথা ছিল। তখন সে কল দিয়ে কত আদর করলো, কত কিছু বোঝালো। এত চিন্তা করছো কেন, আমি সামনের মাসেই আসবো। তার কথা শুনে আমি কিছুটা শান্ত হই। তারপর দুইজন মিলে অনেক কথা বলি, কিছু সময় হাসাহাসিও করলাম দুজন। সেই রাতে আমি তাকে ফোনে রেখেই ঘুমিয়ে যাই। যাই হোক, সকালে কতবার কল দিলাম কিন্তু রিসিভ করলো না। একটু টেনশন হচ্ছিল, কি যে হলো তার, কোনোভাবেই তাকে ফোনে পাচ্ছিলাম না। তাকে ফোনে না পেয়ে তার রুমমেটকে কল করেছিলাম, সেও কল রিসিভ করেনি। টেনশন আরও বেড়ে যায়। এরপর শাশুড়ি মাকে কল দিলাম যে তার সাথে কোনো কথা হয়েছে কিনা এটা জানতে। তিনিও কোনো কিছুই জানেন না। আমি সারাদিন তাকে পাগলের মতো কল দিতে থাকলাম। রুমমেটকেও কলের পর কল দিয়ে যাচ্ছিলাম, সারাদিন ছটফট করছিলাম। এর মধ্যেই তার রুমমেট কল করে কান্না করতে করতে বলে যে আপনার স্বামী আর নেই। আমার মোবাইলটা হাত থেকে পড়ে যায়, চিৎকার করে আমি সেন্সলেস হয়ে যাই। আমার ভাবি আর আমার আম্মু দৌড়ে আসে এবং ফোনটা কানে নিয়ে তারা জিজ্ঞেস করে কি হয়েছে। তখন রুমমেট জানালো আমার হাজবেন্ডের করোনা হয়েছিল, গত রাতে তার শ্বাসকষ্ট হচ্ছিল আর জ্বরটাও অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। হসপিটালে নিয়ে গেলে অক্সিজেন দেয়া হয়, কিন্তু তাতেও তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ভোরবেলা সে মারা যায়। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। জ্ঞান আসার পর আম্মু বলে কিছুই হয়নি, টেনশন করিস না। কিন্তু সবার কান্নাকাটি দেখে আমার আর বুঝতে বাকি রইল না আমার স্বামী আর বেঁচে নেই। যেই মানুষটি গত রাতেও আমাকে সান্ত্বনা দিয়ে ঘুম পড়ালো, সেই মানুষটি আর বেঁচে নেই। এটা কিভাবে মেনে নিব আমি? এত স্মৃতি, এত মায়া, অথচ সেই মানুষটিকে একবার সামনে থেকে দেখিনি। আমার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে যায় কাঁদতে কাঁদতে। আমাকে স্যালাইন দেয়া হয়। ৩ দিন পর বাড়ি ফিরি। কয়েকদিন পর আমার স্বামী দেশে ফিরল ঠিকই, কিন্তু পায়ে হেঁটে নয়, কফিনে করে। তার রুমমেট তার লাশ নিয়ে দেশে আসে। সেদিন এয়ারপোর্টে আমার শ্বশুরবাড়ির সবাই সহ আমার বাড়ির সবাইও গিয়েছিল। এই কয়েকদিন কাঁদতে কাঁদতে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি ঠিকমতো দাঁড়াতেই পারছিলাম না। এই দিনটা কত আনন্দের হওয়ার কথা ছিল। সবাই মিলে তাকে এয়ারপোর্ট থেকে হাসি মুখে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ফিরল লাশ হয়ে। আমার জন্য কিনে রাখা লাগেজ ভর্তি জিনিসপত্র যখন আমার হাতে দিল, আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। যেখানে মানুষটিই নেই সেখানে তার রেখে যাওয়া এইসব স্মৃতি দিয়ে কি করব আমি? বিয়ের শাড়ি, গহনা, দামি দামি কসমেটিক্স, কত শত জমানো ভালোবাসা, আর লাগেজের এক কোণে লুকিয়ে রাখা একটি নাইটি। সবকিছুই আছে, কিন্তু আমার মানুষটি নেই। শুধু এত ভালো স্বামী এবং শ্বশুরবাড়ি পেয়েও সংসার করা হলো না আমার। এই স্টোরিটা এক আপুর লাইফ থেকে নেয়া। সত্যিই মায়া জিনিসটা বড্ড ভয়ঙ্কর। সো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।